তাদের নিজেদের দলীয় যারা মার্কামারা অফিসার তাদেরকে বাদ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভালো অফিসারদেরকেও গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছে। এখন তাদেরকে যদি আপনি মনে করেন যে এটা আওয়ামী সরকারের প্রেতাত্মা, তখন কিন্তু সেটা রাষ্ট্রের জন্য ক্ষতি হয়। এই চ্যালেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় রাখা, এবং এই ছাত্রদের ক্রমাগত হস্তক্ষেপের মাধ্যমে মানুষের মধ্যে অন্য ধরনের ভীতি তৈরি হয়, তখন ছাত্রদের যে এই গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই যে 3 মাসের ব্যবধানে এসে আমরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, এখানে এসে আসলে এই সরকারের জনপ্রিয়তা কি বাড়ছে নাকি কমছে, কোন পর্যায়ে রয়েছে? শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকার গঠনেরও প্রায় 3 মাস হতে যাচ্ছে। মানুষের যে পরিমাণ আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, তার কতটুকু আসলে বাস্তবায়ন হচ্ছে? এই সরকারের ভাবমূর্তি আসলে এখন কোন পর্যায়ে রয়েছে? সাম্প্রতিক সময়ে 3 জন উপদেষ্টা নিয়োগ নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে দেশব্যাপী। কেন এসব আলোচনা সমালোচনা হচ্ছে? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম, আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। এই অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাসের পূর্তি উপলক্ষে এই সময়ে সরকারের ভাবমূর্তি এবং যে উপদেষ্টা নিয়োগ হয়েছে এসব বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক বাহরাম খান। বাহরাম খান, ওয়েলকাম টু আর শো। ধন্যবাদ। এই যে আমরা দেখলাম যে একটা বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের প্রায় 15 বছরের শাসনের অবসান ঘটলো, এরপর ডক্টর ইউনূস নেতৃত্বাধীন একটা সরকার গঠন করলো। এখন আসলে এই সরকারের ভাবমূর্তি কোন পর্যায়ে রয়েছে? একটা মানুষের কিন্তু অনেক আশা প্রত্যাশার মধ্য দিয়ে সরকারটা গঠিত হয়েছে, এখন ভাবমূর্তি কোন পর্যায়ে রয়েছে 3 মাসের মধ্যে? এই ধরনের সরকারের ক্ষেত্রে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ থাকে, যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে সেই দলের নেতাকর্মীদের কাছে, মানে একটা অংশের কাছে তার প্রত্যাশার পারদ অনেক বড় বেশি থাকে, অন্য একটা অংশ ক্ষমতায় হারালে বা থাকলে তারা আলাদাভাবে দেখে। কিন্তু এই ধরনের একটা সরকার, অর্থাৎ গণ অভ্যুত্থানের পরবর্তী একটা সরকার, যে প্রায় সকল মানুষের, মানে অন্য একটি দল রাজনৈতিক দলকে পরাজিত করলে ওই রাজনৈতিক দলেরও অনেকে সেই রাজনৈতিক দলের প্রতি বিরক্ত ছিল, যে কারণে আন্দোলনে, সংগ্রামে এবং এই অভ্যুত্থানে মানে আপামর জনসাধারণের অংশগ্রহণ ছিল। তাই এই সরকারের পেছনে সারা দেশের মানুষের আলাদা একটা প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশার পারদ এত বেশি, কিন্তু সেটা পূরণ করার জন্য যে সময় দরকার, সেই সময়ের প্রতি আবার মানুষের কিন্তু তেমন নজর থাকে না। এইটাই হচ্ছে এই ধরনের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেমন এই সরকারের মেয়াদ কতদিন হবে, এই সরকার নিজেও এখনও ডিফাইন করেনি। আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে চাপ আছে যে যত দ্রুত সম্ভব সরকারের মেয়াদ ঘোষণা করা হোক, এবং আবার মানুষ চাচ্ছে যে তাদের প্রত্যাশিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেন থাকে, চালু হয়। আগের মতো এক দল দেওয়ার পর আরেক দল আসার যে প্রক্রিয়া, এবং সেভাবেই চলতে থাকা, সেই জায়গা যদি চলতে থাকে তাহলে এই কোনো অভ্যুত্থান করে লাভ কি হলো? মানে যে সংস্কারের জায়গাগুলো নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই সংস্কারগুলো কিভাবে হবে, কেন হবে, কতটুকু হওয়া দরকার, কাদেরকে দিয়ে হওয়া দরকার, সেইগুলো নিয়ে কমিশন গঠন করা হয়েছে 10টা। এ পর্যন্ত 6টা কমিশনের সদস্য ঘোষণা করা হয়েছে, আর 4টি কমিশনের সদস্য এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। কিন্তু সেই কমিশনগুলো কিভাবে কাজ করছে, কিভাবে তাদের প্রত্যাশা পূরণ করবে, সেই জায়গাগুলো যত পরিষ্কার হবে তত এই সরকারের অবস্থান পরিষ্কার হবে, তো কতটুকু পারছে কতটুকু পারছে না। কিন্তু এই 3 মাসের ব্যবধানে আসলে আপনি বলছেন যে সময়টা একটা বড় ইস্যু, এরপরে ওই 3 মাস আসলে কতটুকু এগুলো সরকার এই সংস্কারের দিকে? সরকারের যদি প্রাপ্তির খাতা দেখেন, যে কোনো একটা ইয়ার 2টা দিকে দেখা যায়, যেমন প্রাপ্তিও আছে অপ্রাপ্তিও আছে। প্রাপ্তির খাতা দেখলে অনেক বড় অর্জন হচ্ছে একটা 15-16 বছরের রেজিম, যারা একটা রাষ্ট্রকে একটা মাফিয়া তন্ত্রের মধ্যে নিয়ে গিয়েছিল। আমরা বিভিন্নভাবে আমরা যারা গণমাধ্যমে কাজ করি, তারা বিভিন্নভাবে এটা টের পেয়েছে, এবং প্রতিনিয়ত সেইটার ছোট কাজ করে আমাদের প্রতিবাদ জারি রাখার চেষ্টা করে, মানে সাংবাদিকরা চেষ্টা করে, যারা পেশাদার সাংবাদিকতা করে। বাট মানুষ যখন একবারে বিরক্তির চরম পর্যায়ে চলে গেল, তখন সবাই একবারে বাস্ট করলো। সেই জায়গা থেকে একটা সরকার পতন, এবং সরকার পতনের পর 3-4 দিন কোনো সরকার না থাকা, সেই রকম একটা জায়গা থেকে মানে এতগুলা প্রতিষ্ঠান, শত থানায় হামলা হয়েছে, ইউনো ডিসি অফিসে হামলা হয়েছে, সরকারি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে, সরকার ছিল না, সেইখানে সরকার গঠন করা মানে হচ্ছে দেশ শাসনতান্ত্রিকভাবে শাসনগত জায়গায় মাইনাস পয়েন্টে ছিল। অন্য নর্মাল একটা সরকার আসলে কি হয়, যে বর্তমানে একটা সরকার যতটুকু খারাপ করছে বা নির্বাচনে পরাজিত হয়েছে, সেইখান থেকে নতুন সরকার যাত্রা শুরু করে। আর এই সরকারের যাত্রা শুরু হয়েছে মাইনাস থেকে।
মাইনাস থেকে যখন আপনি যাত্রা শুরু করবেন তখন একটা বড় সময় চলে যায় আপনাকে জিরোতে আসতে। জিরো থেকে এসে আপনার মানে অল্প 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 করে প্লাস করতে হয়। সেই দিক থেকে যদি চিন্তা করেন যে পুলিশ বাহিনী যাদেরকে ছাড়া রাষ্ট্রের মানে প্রতিদিনের ফাংশনের কথা চিন্তাই করা যায় না, পুলিশ বেশ কিছুদিন কোনো ফাংশনেই ছিল না, সেই জায়গায় দেশের সাধারণ মানুষ এই সরকারের প্রতি আস্থা রেখে যে মানে গণহারের লুটতরাজ, তারপরে হচ্ছে আইন বিরুদ্ধ কাজে যে জড়িয়ে পড়েনি, এইটা এই মানে এই সরকারের প্রতি এই যে মনোভাব মানুষের এবং সরকার সেই আস্থাটা অর্জন করতে পেরেছে, সেইটাই সরকারের বড় অর্জন। আবার যদি সমালোচনার দিক বলেন যে অনেক কিছু হয়নি, অনেক কিছু মানে মানুষ আশা করেছিল যে একটা রূপরেখা তৈরি হবে, সেই রূপরেখা অনুযায়ী ভবিষ্যতে কোথায় কোনটা কত সময়ের ভিতরে হবে, মানে সংস্কারগুলো কখন কখন কোনটা হবে সেই রূপরেখাটা এখন পর্যন্ত দেখিনি। আমরা কয়েকটি কমিশন দেখেছি। হ্যাঁ, সেই জিনিসটা পাওয়ার জন্য যে গুরুত্বের জায়গাটা সেটা হচ্ছে যে আমরা নর্মাল সময়ের মতো চিন্তা করি। যেমন ইন্টারিম গভর্নমেন্ট আমরা বলছি, বা এর আগে তত্ত্বাবধায়ক সরকার বলতাম। একটা তত্ত্বাবধায়ক সরকার আসলে কি হয়? তত্ত্বাবধায়ক সরকার আসলে 3 মাসের ভিতরে একটা নির্বাচন দিতেই তারা হিমশিম খায় অবস্থা যায়। সেখানে কিন্তু কোনো অব্যবস্থাপনার মধ্যে থাকে না, তারা নর্মাল তাদের টার্গেটটাই থাকে শুধু একটা নির্বাচন, সেটা করতে তারা গলদঘর্ম হয়ে যায়। আর এইরকম একটা অব্যবস্থাপনার মধ্যে এই ধরনের প্রত্যাশা আমাদের মানে সাধারণ মানুষের অনেক বেশি, বাট সরকারকে এটা মিট আপ করাটাও কঠিন। আচ্ছা, এই যে আপনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যখন আওয়ামী লীগ সরকার যখন পতন হইল, সে সময় আমরা কেন অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সরকারে গেলাম? এটা কেন বিপ্লবী সরকার হলো না? এই বিষয়টা তো আসলে যারা আন্দোলনে যুক্ত ছিলেন তাদের সিদ্ধান্তের বিষয়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যতটুকু খেয়াল করেছি যে যারা আন্দোলন করেছেন তারা এই মানে শেখ হাসিনা সরকারের পতন চেয়েছেন। কিন্তু শেখ হাসিনা সরকারের পরে কি হবে, পতন হলে সাংবিধানিক কাঠামোতে সেই ব্যবস্থা নেই, সেটা কি হবে সেই চিন্তা কারোর মধ্যেই ছিল না। কারণ আন্দোলনের তীব্রতা এমন পর্যায়ে গিয়েছিল যে এই বিষয়গুলো চিন্তা করার মতো সময় তাদেরও ছিল না। কিন্তু সব পতনের পর যারা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তারাও বিভিন্নভাবে বিক্ষিপ্ত অবস্থা থেকে একত্রিত হতে সময় লেগেছে। নতুন বাস্তবতায় কোনটা বিপ্লবী সরকার হিসেবে যাত্রা শুরু করা হবে নাকি সংবিধানের অধীনে শুরু করা হবে, অনেক বিষয়। তারপরে আবার যাকে পছন্দ করা হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দেশে ছিলেন না, তাই তখন ওই সময়ে ঠিক এই বিষয়গুলো এত সুচিন্তিতভাবে আমরা যেভাবে প্রত্যাশা করছি যে কেন সেভাবে চিন্তা করা হলো না, সেইটা মানে মন্তব্য করা বা চাওয়াটা সহজ, কিন্তু ওই সময়ের সিচুয়েশান চিন্তা করলে মানে বোঝার রিয়েলাইজেশনটা অনেক কঠিন। তো শেষ পর্যন্ত তারা সাংবিধানিক কাঠামোর মধ্যেই শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেইভাবে সরকার গঠিত হয়েছে। আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে 3 জন উপদেষ্টা নিয়োগ হলো। এই 3 জন উপদেষ্টা নিয়োগ নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা দেশব্যাপী চলছে। সেটি কেন হচ্ছে আসলে আপনার কাছে কি মনে হয়? দেখেন, উপদেষ্টা নিয়োগের নিয়মের বিষয়টাই হচ্ছে আমাদের সংবিধানে আমি করি, পরে শুনে আপনাকে, যে 55 অনুচ্ছেদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে একটি মন্ত্রিসভা থাকিবে এবং প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করিবেন সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে। তো অন্তর্বর্তী সরকারের যেহেতু গঠনের যে প্রক্রিয়া, যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হবে তাদের মর্যাদা এবং উপভোগ করবে, তো এটা হচ্ছে এককভাবেই প্রধান উপদেষ্টার মানে এখতিয়ার। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে বিগত সময়গুলোতে সরকার গঠনের ক্ষেত্রে যেটা দেখি, রাজনৈতিক দলগুলো করে বিভিন্ন এলাকা থেকে গুরুত্বপূর্ণ ফেজদের বাছাই করা হয়। সেইখানে আবার বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর প্রতিনিধিত্ব আছে কিনা, মানে পলিটিক্যাল দিক, ব্যবসায়ী, তারপরে হচ্ছে আপনার চিকিৎসক, শিক্ষক, নানান পেশাজীবী গ্রুপ আছে, তাদের সেই রিপ্রেজেন্টেশনটাও রাখা হয়। কারণ রাষ্ট্র সবচেয়ে বড় সংগঠন, এই সংগঠনের নেতৃত্বে কাজ করে মন্ত্রণালয়গুলো। তো প্রতিটা অর্গানের মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, পেশাজীবীদের মধ্য থেকে বাছাই করলে সেই বিষয়গুলোকে সরকারের জন্য সামাল দেওয়া বা তাদের সেই বিষয়গুলো বোঝা সহজ হয়। তো সেই জায়গাতে এই সরকারের কিছু মানে সমস্যা হয়েছে। যেমন ধরেন, যারা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ পার্ট ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে সেই প্রশ্নটা তোলা হয়েছে যে খুব সম্ভবত 3টা বিভাগের থেকে কোনো উপদেষ্টাই নেওয়া হয়নি। তো এই পর্যন্ত 24 জন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ যে কয়জন উপদেষ্টা আছেন, সেখানে এই রিপ্রেজেন্টেশনটা থাকলে আরও সুন্দর হতো। মানুষ এই বিষয়গুলোকে ওন করে, যেহেতু আমাদের ছোট দেশ, এখানে কোন এলাকা থেকে কতজন নেওয়া হলো, কাকে নেওয়া হলো, সেইগুলো আসলে গুরুত্ব রাখে।
এই যে 3 মাসের ব্যবধানে এসে আমরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, এখানে এসে আসলে এই সরকারের জনপ্রিয়তা কি বাড়ছে নাকি কমছে, কোন পর্যায়ে রয়েছে? খুবই কঠিন প্রশ্ন। সরকারের ক্ষমতার একটা বৈশিষ্ট্য হচ্ছে বিকর্ষণ করে, মানে মানুষকে, সাধারণ মানুষের প্রতি আপনার তাদের যে আশা প্রত্যাশা সহজভাবে ধরে রাখা, মানে এটা খুব কঠিন কাজ। তো সেই জায়গা থেকে, যে জনপ্রত্যাশার জায়গা থেকে যাত্রা শুরু করেছিল, সেই জায়গা থেকে যদি আপনার চিন্তা করা হয় তাহলে কিছুটা কমছে। এটা একটা ট্রেন্ড বলা যায়, এটা কোনো গবেষণা নাই, আমরা মানে সাদা চোখে যেটা দেখতে পাই। এবং এই কমাটাকে মানে দূষণীয় কোনো কিছু না, এইটাই বাস্তবতা। আপনি যখন একটা মানে দায়িত্ব পালন করবেন, সেই দায়িত্বে আপনার শতভাগ সবাইকে মানে খুশি করা সম্ভব না, কিন্তু এই সরকার প্রায় শতভাগ মানুষের সমর্থন এবং প্রত্যাশা নিয়ে গঠিত হয়েছিল। এখন এই জনপ্রিয়তা কমার কারণটা কি, সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এই সরকার কিছু কিছু বিষয়ে প্রতিশ্রুতি, যেসব মানে প্রতিশ্রুতি দিয়ে আসার কথা, সেই ধরনের কোনো প্রতিশ্রুতি তো লিখিতভাবে ছিল না। যেমন আমরা ছাত্রদের যে 9 দফা দেখেছি, সেখানে সরকার পরিচালনার পরে কী হবে 9 দফা, সেই বিষয়ে তো কিছু ছিল না। যখন 1 দফা দেওয়া হলো, সেইখানেও তো প্রতিশ্রুতির কিছু না, সব কিছুতেই ছিল পতন এবং ক্ষমা প্রার্থনা করা, মন্ত্রীদেরকে সরানো, সেই বিষয়গুলো। কিন্তু মানুষের ভিতরের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাগুলো তৈরি হয়েছে যে এই যে দীর্ঘ 53 বছরের যে আমাদের যাত্রা, সেই যাত্রায় যে প্রত্যাশা তৈরি হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত দেশের, সেই প্রত্যাশার জায়গায় আমরা পৌঁছতে পারিনি। সেই না পৌঁছার কারণে আমাদের 90-এর গণ আন্দোলনের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা স্বপ্ন তৈরি হয়েছিল 3 জোটের রূপরেখায়, কিন্তু সেইটা আলটিমেটলি পরে আর বাস্তবায়ন হয়নি। কিন্তু এখন মানুষ চাচ্ছে যে সেই বিষয়গুলো যেন আবার নতুন করে পুনর্বিবেচনা করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুনভাবে বাংলাদেশকে, নতুনভাবে বলতে 71-কে অস্বীকার করে নেই, 71-এ আমাদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশার জায়গায় আমরা সঠিকভাবে মানে যাত্রা করতে পারিনি। সেই যাত্রাটা যেন আমরা করতে পারি, সেই জায়গাতে মানে ঘাটতিটার যে জনপ্রিয়তার বিষয়টা, সেই বিষয়টা আসছে। কারণ জনপ্রিয়তার কেন কমছে বা এইগুলা কেন ট্যাকেল দেওয়া যাচ্ছে না, যেমন ধরেন যে এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে গুজব প্রতিরোধে পর্যাপ্ত মেকানিজম সরকারের হাতে নেই। কারণ একটা রাজনৈতিক সরকার থাকলে আপনার উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকে, তাদের জেলা পরিষদ চেয়ারম্যান থাকে, তারপরে 300 এমপি থাকেন, প্রচুর মানে তাদের অনুসারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকেন, 4,500। একটা রুট লেভেলে একটা নেটওয়ার্ক থাকে। হ্যাঁ, এক রুট লেভেল থেকে একবার কেন্দ্র পর্যন্ত তার মানে প্রতিটা বিষয়ে কাউন্টার দেওয়ার মতো লোক থাকে, ব্যক্তি থাকে। কিন্তু এই সরকারের মাত্র 24 জন উপদেষ্টা, তার বাইরে জনপ্রতিনিধি বলতে কেউ নেই। তো সরকারি কর্মচারীরা খুবই তটস্থ অবস্থায় আছে, কারণ নতুন বন্দোবস্তের সঙ্গে তারা খাপ খাইয়ে নিতে সময় লাগছে। তো এই সময়ে যে ধরনের মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়া গুজবের ক্ষেত্রে যে পাল্টা যুক্তি এবং তথ্যপূর্ণ যে উপস্থাপন থাকা দরকার, সেইটার পর্যাপ্ত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিছুটা চেষ্টা দেখতে পাচ্ছি হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে করা হচ্ছে নিয়মিত ব্রিফিং করার মাধ্যমে, আর হচ্ছে সেখানে একটা গুজব মানে চেক করার যে একটা প্রক্রিয়া, একটা উইং করা হয়েছে, সেইখান থেকে কিছু জিনিস আসছে। বাট সামগ্রিকভাবে তো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, মেকানিজম আছে, কিন্তু সেই জায়গা থেকে তথ্য উপদেষ্টা নিজে বলছেন, কিন্তু একা কতটুকু বলবেন, কতদিন বলবেন, সেই উইংগুলোকে গুরুত্বপূর্ণভাবে করা। যেমন বিটিভি মানুষের কাছে একটা অবিশ্বস্ত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কী প্রচার হয় সাধারণ মানুষ ম্যাক্সিমামে তা দেখে না। তাই এত বড় একটা প্রতিষ্ঠান থাকার পরও সরকার কাজে লাগাতে পারছে না। তারপরে হচ্ছে আপনার প্রতিদিন সরকারি কার্যক্রমগুলোকে প্রচারের জন্য এবং সাংবাদিকদের কাছে পাঠানোর জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে পিআইডিতে দেখা যায় সাধারণত তাদের যে তথ্যগুলো আছে, ছবিগুলো আছে, সেগুলা ওয়েবসাইটে আপলোড করে তারা দায়িত্ব সেরে মানে বসে থাকে। কিন্তু সেটা রিপোর্টারদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণভাবে গেল, সেটা কতটুকুভাবে প্রেজেন্ট হচ্ছে, সেটা কতটুকু মনিটরিং হয়, সেটা নিয়ে প্রশ্ন আছে। তারপরে আছে সরকারি বার্তা সংস্থা বাসস, সেইখানেও এই এগুলো তো এক ধরনের গণমাধ্যম। সরকারের মধ্যে আসলে একটা সিস্টেম থাকতে হবে। আপনি যেটা বলছিলেন যে গণতান্ত্রিক সরকারের মধ্যে যেটা থাকে যে রুট লেভেল পর্যন্ত, সেটা কিন্তু এই সরকারের পক্ষে করা আসলে একটু কঠিনও বটে। যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে সামাল দেওয়া বা মানুষের যে সমালোচনা, তার বিপক্ষে যদি সরকারের কোনো বক্তব্য থাকে সেটি আসলে প্রচার করাও এই সরকারের পক্ষে একটু কঠিন, যে প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে সেটা অ্যাড্রেস করা। যদি নিয়মতান্ত্রিকতা মানেন, আপনার যদি উদ্দেশ্যের ক্লিয়ারিটি থাকে, তখন সেটা ওন করাও সহজ।
যেমন এই সরকারের পেছনে যারা এই সরকার গঠনের ক্ষেত্রে যারা অবদান রেখেছে তারা তো সুনির্দিষ্ট কোনো দলের না, গোষ্ঠীর না, ব্যক্তির না, যে কারণে সবাইকে এঙ্গেজ করে এই ধরনের প্রপাগান্ডাগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে যে নিয়মতান্ত্রিকতা ফলো করার একটা গুরুত্ব আছে। যেমন ধরুন যে সরকার যদি নিয়মতান্ত্রিকতা ফলো না করে, অন্যরা কিন্তু সেটা ফলো করতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করবে না। বাংলাদেশের আসলে সরকারের এখন যে পরিস্থিতি, এই অবস্থায় আরও কিছু বা আরও কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া প্রয়োজন কিনা, বা সরকারের সামনে আসলে মূল চ্যালেঞ্জগুলো এখন কি, আপনি যদি ছোট্ট করে বলেন। সরকারের উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই, কারণ বাংলাদেশের বর্তমান সরকার কাঠামোয় মোট 55টি মন্ত্রণালয় এবং বিভাগ আছে। সাধারণত গত কয়েকটা সরকারে আমরা 45 থেকে 60 জনের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নেওয়ার একটা প্র্যাকটিস ছিল, সেটা দেখেছি। তো এই সরকারের যেহেতু অন্যান্য মেকানিজম কম, সেই ক্ষেত্রে উপদেষ্টা নেওয়ার সুযোগ আছে, নিলে সমস্যা নেই। আবার বেশি উপদেষ্টা নিলে এই ধরনের সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নানান ধরনের জটিলতাও তৈরি হয়। আবার উপদেষ্টা সিলেকশন, তাদেরকে করা, এই যে নতুন 3 জন নেওয়ার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হলো, সেই বিষয়টা আছে। তাই এই ধরনের সরকারের বৈশিষ্ট্যই হচ্ছে কম উপদেষ্টার মাধ্যমে নিয়ে সর্বোচ্চ কাজ করার সুযোগ তৈরি করা বা যত দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করা, সেটাই ভালো। কিন্তু সরকার যদি নিতে চায় সমস্যা নেই। কারণ চ্যালেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় রাখা এবং যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছে, সেই ছাত্রদের ক্লাসরুমে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা। কারণ আপনার এই তরুণ সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সবচেয়ে বড় ত্যাগ করে এই সরকারকে এই পর্যায়ে এনেছে। কিন্তু এখন সব পর্যায়ে যদি এই ছাত্রদের ক্রমাগত হস্তক্ষেপের মাধ্যমে মানুষের মধ্যে অন্য ধরনের ভীতি তৈরি হয়, তখন ছাত্রদের যে এই গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই এই সময়ে রাজনৈতিক দলগুলো পরিচালনা করে প্রাজ্ঞ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সেই ব্যক্তিদের আস্থার মাধ্যমে নতুন রাজনৈতিক যে স্বাভাবিক পথ চলার দিকে সেই আগানোর ক্ষেত্রে এগিয়ে যাওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন প্রশাসনকে আস্থায় নেওয়া একটা বড় চ্যালেঞ্জ। আমি সচিবালয়ে কাজ করি, সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে যেটা দেখি যে অন্তত এই 3 মাস পরে সচিব পর্যায়ে একটা স্বস্তি আসার প্রয়োজন ছিল। যেমন প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার 15 কি 20 দিনের মধ্যেই সচিবদের নিয়ে একটি সভা করেছিলেন, এটাকে সচিব সভা বলা হয়। তখন একটা উদ্যোগ ভালো, কিন্তু এতদিন পরে প্রায় 30-35টি মন্ত্রণালয় এবং বিভাগের সরকার নিজে সচিব দিয়েছেন। তো এখন নিজস্ব একটা সেট আপ তৈরি হয়েছে। এখন প্রধান উপদেষ্টার উচিত সব সচিবদের নিয়ে আরেকটা বৈঠক করে যে এখন তোমরা আমার সেট আপ, তোমাদের কোনো সেকেন্ডেসের কারণ নাই, তোমরা দেশ পরিচালনা করার জন্য সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে কাজ করো। কিন্তু সচিবদের ভিতরে সেই মেসেজটা এখনও যাচ্ছে না। সেই সঙ্গে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ জায়গায় যোগ্য ব্যক্তিদের পদায়ন করা। এখন যে বিষয়টা অনেক ক্ষেত্রে এই সরকারকে ফেস করতে হচ্ছে, যে গুরুত্বপূর্ণ একজন অফিসার বা কর্মকর্তা বাছাই করতে গেলে যে আগের সরকারের সুবিধাভোগী এই সেই এটা সেটা, কিন্তু আগের সরকারের সুবিধাভোগী না এমন কোনো অফিসার কি এখন আছে? থাকার তো সুযোগ নেই। কারণ সবাই তো এই 15-16 বছরের একটা রেজিমে, তারা কেউ না কেউ পদোন্নতি পেয়েছেন, হয়তো বা যারা বেশি বঞ্চিত হয়েছেন তাদেরকে আপনি আলাদাভাবে বঞ্চিত মূল্যায়ন করবেন, এটা ঠিক। আবার ওই সরকার তাদের নিজেদের দলীয় যারা মার্কামারা অফিসার, তাদেরকে বাদ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভালো অফিসারদেরকেও গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছে। এখন তাদেরকে যদি আপনি মনে করেন যে এটা আওয়ামী সরকারের প্রেতাত্মা, তখন কিন্তু সেটা রাষ্ট্রের জন্য ক্ষতি হয়। তাই সেই জিনিসটাকে চুলচারা বিশ্লেষণ করে সঠিক অফিসারদেরকে বসানো এবং কাজ করানো, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারলে সরকার সামনের দিনে যে পরিকল্পনা করছে সেই পরিকল্পনায় এগিয়ে যেতে পারবে বলে আমার মনে হয়। ধন্যবাদ বাহাম খান আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলাদেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এই সরকার গঠন করেছে। সুতরাং এই সরকারের কাছে যে প্রত্যাশা মানুষের, যে বিভিন্ন জায়গায় সংস্কার এবং রাজনৈতিক নতুন বন্দোবস্তের মাধ্যমে মানুষের মধ্যে একটা স্বস্তির বিশ্বাস বা স্বস্তির হাওয়া ছড়িয়ে দিবে, সেটি যেন এই সরকার করতে পারে, সেরকমটাই প্রত্যাশা করছেন সবাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।